সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ১৬তম সমাবর্তন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, কিন্তু তার আগে চলুন যেসব বিজ্ঞ আলোচক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তাদের সঙ্গে আমরা পরিচিত হই। আমার বাদিকে আছেন অধ্যাপক জাকির হোসেন রাজু, ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ওমর রহমান, উপাচার্য, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। জনাব নজরুল ইসলাম খান, সচিব, শিক্ষা মন্ত্রণালয়। আপনাদের তিনজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই মাননীয় উপাচার্য, আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই যে ১৬তম সমাবর্তন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, অনেকবার আপনারা করেছেন, তো এইবারের সমাবর্তনের বিশেষত্ব কি? এবার কিন্তু আমরা কতগুলো ব্যাপারে কিন্তু একটু নজর দিচ্ছি, যেটা আগে আমরা দেইনি। বিশেষ করে আমি যেটা বলতে চাই, প্রথমবারের মতো এবার মেধার বাইরে আমরা কতগুলো যোগ্যতার স্বীকৃতি দিচ্ছি। আমরা তো সবসময় প্রত্যেকটা সমাবর্তনে গোল্ড চ্যান্সেলার্স গোল্ড মেডেল দিয়ে থাকি, ভ্যালেডিক্টোরিয়ানের পুরস্কার দিয়ে থাকি, কিন্তু এবার আমরা যেটা চাচ্ছি স্বীকৃতি দেওয়ার জন্য, যে পড়াশোনার বাইরে যেগুলো ক্ষেত্র আছে, যে ছাত্র জীবনে যেগুলোতে আমরা মনে করি যে এখানে নজর দেওয়া উচিত, একটা হচ্ছে সমাজসেবা, একটা হচ্ছে খেলাধুলা, আর আরেকটা হচ্ছে যে মানে কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে মানে খেলাধুলার বাইরে যেগুলো আছে, যেমন ডিবেটিং, জার্নালিজম, সঙ্গীত চর্চা। তো আমরা এবার প্রথমবারের মতো আমাদের আইইউবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের খুব উদারতার একটা প্রকাশ, যে ওনারা মানে বেশ বড় একটা অনুদান আমাদের দিয়েছেন এই স্বীকৃতি দেওয়ার জন্যে। আমরা যেই গ্র্যাজুয়েট সবচেয়ে ভালো করেছে সমাজ সেবাতে, ওকে একটা পুরস্কার দেওয়া হবে। যে গ্র্যাজুয়েট সবচেয়ে ভালো করেছে খেলাধুলায়, ওকে একটা পুরস্কার দেওয়া হবে। আর যে মানে কো কারিকুলার অ্যাক্টিভিটিতে, যেমন এবারের মতো সঙ্গীত চর্চায় যে সবচেয়ে ভালো করেছে, তাকে একটা পুরস্কার দেওয়া হবে। আর ভ্যালেডিক্টোরিয়ান তো আছেই আমাদের। আর আমাদের দৃষ্টিকোণে যে ছাত্র, ইনফ্যাক্ট এবার তো একটা ছাত্রীকে দেওয়া হচ্ছে যে অলরাউন্ডার অ্যাওয়ার্ড, যে পড়াশোনায়ও যথেষ্ট যোগ্যতা দেখিয়েছে এবং সমাজ সেবাতেও কিন্তু যথেষ্ট অবদান রেখেছে। শাবনাজ দিয়া বলে একটা ছাত্রী, তাকে আমরা বেস্ট অলরাউন্ডার অ্যাওয়ার্ড দিচ্ছি। এটার পেছনে আছে আমাদের একটা আশা, যে বাংলাদেশে আমরা যে শুধুমাত্র পড়াশোনাকেই যে আমরা গুরুত্ব দিয়ে থাকি, তার থেকে একটু সরে আসা, তার থেকে এই ক্ষেত্রটাকে আরও প্রসারিত করা, যে যোগ্যতা শুধু পড়াশোনাতে না, পড়াশোনার বাইরেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু যোগ্যতা থাকতে পারে। আর আমাদের এটাকে আর একটু প্রমোট করা উচিত। এই প্রশ্নটা আমি একটু ডক্টর জাকির হোসেন রাজুকে জিজ্ঞেস করতে চাই। এই যে বলা হচ্ছে যে কেবল পড়ালেখা কিংবা সিজিপিএ দিয়ে একটা ছেলে কিংবা মেয়েকে পরিমাপ করা ঠিক না। আপনি জানেন হার্বার্ট মার্কুইসের বিখ্যাত বই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যান, মানে কেবল একরকম একটা মানুষ হবে না। সাহিত্য, সঙ্গীত, পদার্থবিজ্ঞান যে পড়বে তাকেও সঙ্গীত জানতে হবে। তো এইটার গুরুত্বটা কতটুকু, এবং আইইউবির যে সিলেবাস কিংবা কারিকুলামে তার রিফ্লেকশন কতটুকু আছে আসলে? এটা আমরা খুব বড়ভাবে দেখি আইইউবিতে, যে একজন ছাত্র বা ছাত্রী শুধুমাত্র সারাক্ষণ তার পড়াশোনা নিয়েই থাকবে না, বা শুধুমাত্র ভালো গ্রেড পেলেই যে সে ভালো করতে পারবে জীবনে, সেটা আমরা মনে করি না। যে কারণে আমরা যে পদ্ধতিটা অনুসরণ করে থাকি, এটা হচ্ছে আমেরিকান লিবারেল আর্টস কারিকুলাম মডেল। সেই মডেল অনুযায়ী আমাদের পুরো যেই কোর্স প্রোগ্রাম, তার 3 ভাগের 1 ভাগ কোর্স প্রত্যেক ছাত্র বা ছাত্রীকে তার নিজের এলাকার বাইরে নিতে হয়। তার মানে যে ইঞ্জিনিয়ারিংয়ে মেজর করছে, তাকে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে তাকে সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, তাকে মিউজিক, আর্ট অ্যাপ্রিসিয়েশন, ফিল্ম অ্যাপ্রিসিয়েশন, এই ধরনের নানান ধরনের কোর্স তাকে নিতে হবে। যদি আমি সঠিকভাবে বলি, তাহলে 128 ক্রেডিটের মতো মোটামুটি তাদের সম্পন্ন করতে হয় একটি পূর্ণ ব্যাচেলর প্রোগ্রাম শেষ করতে। তার মধ্যে 42 ক্রেডিট তাদের কিন্তু করতে হচ্ছে তার নিজের এলাকার বাইরে। এর মধ্যে আমাদের যেমন ফিলোসফি করতে হয়, বা যারা এমনকি যারা সোশ্যাল সায়েন্সে অনার্স করবে, তাদেরকে আবার হয়তো ন্যাচারাল সায়েন্সে কিছু কোর্স নিতে হচ্ছে। তো কাজেই এক ধরনের ইন্টারডিসিপ্লিনারি একটা কারিকুলাম আমরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে সবসময় অনুসরণ করছি। এবং আমি বলবো যে তার ফলে যে গ্র্যাজুয়েট আমরা তৈরি করছি, আমরা দেখছি যে তাদের মধ্যে কিন্তু মানে এক ধরনের মাল্টি পার্সপেক্টিভ যোগ হচ্ছে।
তাদের পরবর্তী জীবনে তারা ভালো করতে পারছে। সচিব মহোদয়কে যে প্রশ্ন করতে চাই, আমরা যদি এত অঞ্চলে উচ্চশিক্ষার বিষয়টা দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে আজকে প্রায় 100 বছরের মতো হয়ে গেল, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গাটা হয়তো 20 কিংবা 25 বছর শুরু হয়েছে। তো আপনি এই বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার ক্ষেত্রে অবদান, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন কিংবা কিভাবে দেখেন? যদিও বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেক পরে শুরু করেছে, কিন্তু আমরা যদি তাদের স্টুডেন্টদের শেয়ার দেখি, আমরা দেখছি প্রায় 61% ছেলে মেয়ে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সুতরাং বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু দ্রুত এগিয়েছে এবং এই অগ্রগতিটা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমরা 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হব। তো আমরা সেই স্বপ্ন যদি দেখি তাহলে আমাদেরকে অন্তত 50% ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে, গ্রাজুয়েট করতে হবে 50%। ইউরোপিয়ান ইউনিয়নেরও কিন্তু এরকম তাদের নীতি আছে, তারা সেই নীতিতে এগোচ্ছে। যদিও নর্ডিক দেশগুলো 56% গ্রাজুয়েট অলরেডি করেছে। টোটাল যে স্টুডেন্ট তাদের 50%কে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাঠানো। যেমন আমাদের দেশে কিন্তু 40 লক্ষ শিশু জন্মায় প্রত্যেক বছর, সেই হিসেবে আমাদের 20 লক্ষ বাচ্চাকে আমাদের আলটিমেটলি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি, যত শিশু জন্মায় তার 50% বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের কিন্তু এটা পলিসি, এবং নর্ডিক কান্ট্রিগুলোতে 56% অলরেডি তারা পৌঁছে গেছে। আমাদের দক্ষিণ এশিয়ার চিত্রটি কেমন পরিসংখ্যান আছে? আমি মালয়েশিয়ার কথা যদি বলি 34% মতো, আমার বাংলাদেশে যদি বলি তাহলে 12%-এর মতো। তাহলে এই এখন আমরা প্রায় 3 লাখ ছেলে মেয়ে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করে, মানে প্রতি বছর আর কি, প্রতি বছর সব মিলে অনেক বেশি হবে। তো এই হার কিন্তু আমাদেরকে 20 লাখে উন্নীত করতে হবে যদি আমরা সত্যিকার অর্থে আমরা সেখানে পৌঁছাতে চাই। এখানে পৌঁছাতে হলে আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি দিতে চাই। জাপানে 12 কোটি লোক, তাদের 1200 বিশ্ববিদ্যালয়, প্রতি কোটিতে 100। আমাদের 16 কোটি লোক, আমাদের 100 বিশ্ববিদ্যালয় মাত্র। আমাদের কিন্তু অন্তত 1600-তে পৌঁছাতে হবে। কাজে লোকজন যে বলে অনেক বেশি বিশ্ববিদ্যালয়, এটা আসলে ধোপে আমি দিচ্ছে না। মনে করি ওনারা ভালো করে তলিয়ে দেখেন না। আমরা যদি সত্যিকার অর্থে আমরা এগোতে চাই তাহলে আমাদেরকে প্রথমে স্বপ্ন দেখতে হবে, তারপরে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এবং এটা স্বপ্ন না, এটা বাস্তব। যদি আমরা অন্তত 1600 বিশ্ববিদ্যালয় আমাদের দরকার, তো এরকম কোনো কর্ম পরিকল্পনা কি আছে সরকারের? আমি আসছি সেখানে, আমরা সেইভাবেই এগোচ্ছি, চিন্তা করছি এখন কিভাবে আমরা পৌঁছাতে পারি। আমাদের নিশ্চয়ই আর্থিক একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা আমাদের আস্তে আস্তে কাটবে, আস্তে আস্তে আমরা এগোতে থাকবো। তো এক সময় আমরা দেখেছি যে 1974 সালের দিকে বা 71 সালের দিকে আমাদের 40% ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে যেত, এখন প্রায় 100%-এর কাছে যাচ্ছে কিন্তু প্রাইমারি স্কুলে। আমি যখন এই মন্ত্রণালয়ের এই যুগ্ম সচিব ছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে, তখন মাত্র 60 লাখ ছেলে মেয়ে সেকেন্ডারি স্কুলে পড়তো। এখন সেখানে 1,20 লাখ পড়ে। সুতরাং আমরা কিন্তু ডবল করে ফেলেছি। তো আমরা ভাবছি যে আমাদের এই 50% লক্ষ্য নিয়ে এগোতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে কীভাবে আমরা এগোবো। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের আরও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনুমতি দিতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেক জেলায় বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করতে চাই। তো এই বিশেষায়িত কেন, তার কারণ আরেকটা স্ট্যাটিস্টিকে আমি বলতে চাই, সেটা হচ্ছে সিঙ্গাপুরে 40% ছেলে মেয়ে তারা লোয়ার পলিটেকনিকে পড়ে, অর্থাৎ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মতো ইনস্টিটিউট বলে ওরা। অ্যানাদার 20% পলিটেকনিকে পড়ে, অর্থাৎ 60% ছেলে মেয়ে টেকনিক্যাল লাইনে। অ্যানাদার 5% ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ে, মোট 65% টেকনিক্যাল ম্যান। আমাদের এখানে অনলি 8%। তাহলে আমরা কিভাবে এগোবো? আমাদের এগোতে হলে আমাদের প্রাইভেট দিকে কিন্তু আরও নজর দিতে হবে, অনুমতি দিতে হবে, একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে একটা কনভেনশনাল মুডে আমরা এগোচ্ছি, আমাদের ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, এই বিষয়গুলো কিন্তু সবাই স্কুলে আসছে, কলেজে আসছে, বিশ্ববিদ্যালয়ে আসছে, লেখাপড়া করছে। আমি মনে করি যে আমাদেরকে ভার্চুয়াল মুডে যেতে হবে এইসব বিষয়গুলো। আর যেসব বিষয়গুলো সরাসরি ফেস টু ফেস দরকার, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য বিষয়, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে এসে লেখাপড়া করতে হবে, আর অন্যগুলো ভার্চুয়াল মোডে যেতে হবে। তাহলে আমরা দ্রুত এগোতে পারবো। আমি সেভাবে চিন্তা আসবো আরো অন্য প্রশ্ন নিয়ে। একটু মাননীয় উপাচার্যকে জিজ্ঞেস করতে চাই, এই যে সরকারি এবং বেসরকারি একটা বিভাজন,
তো এইটা আসলে কেন তৈরি হলো বাংলাদেশের মতো? উনি যেটা বললেন যে উচ্চশিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে 50%, সেখানে সরকার বেসরকারি সবাইকে একটা উদ্যোগ নিয়ে এগোতে হবে, কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা বিভাজন কিন্তু রয়ে গেছে। এই বিভাজনটি কেন আসলে? আমি প্রথমে বলি যে আমি মনে করি যে এটা একটা কৃত্রিম বিভাজন, এটার কিন্তু আসলে কোনো দরকার নেই। আমাদেরকে চিন্তা করতে হবে সর্বাঙ্গিকভাবে উচ্চ শিক্ষা ক্ষেত্রটাকে কিভাবে আমরা আরও উন্নত করব। আসলে সরকারি বেসরকারির মধ্যে তফাৎটা তো হচ্ছে অর্থায়নের, কিন্তু প্রতিষ্ঠান সরকারি হোক আর বেসরকারি হোক আমাদের কিন্তু উদ্দেশ্য কিন্তু এক, মানে আমরা উন্নত মানের শিক্ষা প্রদান করতে চাই, আর ওটা করতে হলে সৃজনশীল ছাত্র তৈরি করতে চাই। আমাদের কি করা উচিত, জাতীয় লেভেলেও কিন্তু এটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত, আর অর্থায়নের ব্যাপারটা কিন্তু বড় ব্যাপার না। আর আমি মনে করি যে এখানে কিন্তু মিডিয়ার কিন্তু একটা বড় একটা অবদান আছে, কারণ আমরা সবসময় যদি পড়ি যে এখানে বেসরকারি আর সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তফাৎ কি, কোনটা ভালো কোনটা খারাপ, এটাতে কিন্তু কারো কিন্তু কোনো লাভ হচ্ছে না। আমাদের যেটাতে ফোকাস করা দরকার যে সর্বাঙ্গীকভাবে ক্ষেত্রটাকে কিভাবে আমরা বাড়িয়ে নিয়ে যাব। একটা তো হচ্ছে যে আমি পুরোপুরি সচিব মহোদয়ের সাথে আমি পুরোপুরি একমত যে আমাদেরকে সংখ্যার দিক থেকে অনেক বেশি বিশ্ববিদ্যালয় আমাদের দরকার। উনি তো একটা স্ট্যাটিস্টিক দিলেন জাপানের ব্যাপারে, আমি ফিলিপিন্সের একটা উদাহরণ দিই যে ওখানে 10 কোটি জনসংখ্যার জন্য ওদের আছে 2000-এর বেশি বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ কিন্তু প্রাইভেট। তো এখানে কিন্তু আমি বলবো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা অনেক বাড়াতে হবে, কিন্তু তার সংখ্যার সাথে একই সঙ্গে কিন্তু গুণগত মানের ব্যাপারটা কিন্তু সবসময় চলে আসে। এখানে আমি বলবো যে এখানে একটু জটিলতা আছে যে সব বিশ্ববিদ্যালয় সব প্রতিষ্ঠান তো উন্নত মানের হতে পারে না, একই উন্নত মানের হতে পারে না। যেমন সব প্রতিষ্ঠান, মানে আমেরিকায় যেমন সব বিশ্ববিদ্যালয় তো হার্ভার্ড না, কারণ বিভিন্ন শ্রেণীর ছেলে মেয়েদের জন্য বিভিন্ন চাহিদা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দরকার। হ্যাঁ, অবশ্যই আমাদের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান অবশ্যই দরকার, আর আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আমাদের লক্ষ্য হচ্ছে যে একটা আন্তর্জাতিক মানের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। আর আমি মনে করি যে আমরা গত 22 বছরে অনেক দূর কিন্তু এখানে এগিয়ে গিয়েছি। জি, আমি একটা প্রশ্ন করতে চাই প্রফেসর রাজুকে, যেরকমটি উপাচার্য মহোদয় বললেন যে গণমাধ্যমের একটা ভূমিকা আছে। গণমাধ্যমের একটা স্টিরিওটিপিক্যাল ধারণা এরকম আমরা দেখি প্রায়ই থাকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানে হচ্ছে একটা প্রো এলিট, একটা প্রো আরবান, এবং বাজার চলতি কতগুলো বিষয়কে বলে এখানে পড়ানো হয়। এইটা কতটুকু ভিত্তি আছে আসলে? এটার হয়তো আংশিক ভিত্তি আছে, কিন্তু আমি বলবো যে প্রথমত বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু এখন আর শুধুমাত্র ধনীর দুলালদের জন্য নয়। আমরা আমাদের ক্লাসে যে ছেলে মেয়েদেরকে পাচ্ছি, আমি দেখছি যে চৌমুহনী থেকে একটা ছেলে আসছে, ফেনী থেকে একজন মেয়ে পড়তে আসছে, মানে ঢাকার বাইরে থেকে আমরা কিন্তু অনেক স্টুডেন্ট পাচ্ছি। এবং যেটা গত 10-15 বছরে বাংলাদেশে হয়েছে যে মধ্যবিত্তের চেহারা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, এবং মধ্যবিত্তের একটা বড় মানে আকাঙ্ক্ষা হচ্ছে তার ছেলে বা মেয়েকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ করে দেয়া। এবং আমি বলবো বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক সরকারি হোক, তারা প্রাণপণ চেষ্টা করে যে একটা ভালো ইনস্টিটিউশনে তার ছেলে বা মেয়ে পড়াশোনা করুক। এবং সেটা করতে গিয়ে এখন আমরা অনেকাংশেই যারা খুব ধনী নয়, মধ্যবিত্ত বা এমনকি নিম্ন মধ্যবিত্ত এমন ছেলে মেয়েদেরকে পাচ্ছি, এবং তাদের মধ্যে অনেকে অনেক মেধাবী। কিন্তু যেহেতু আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যার একটা সীমিত সংখ্যায় ভর্তি করা হয়, এমনকি আমাদের যেটা নজরুল সাহেব বললেন এবং আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় বললেন যে আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক কম বিশ্ববিদ্যালয় আছে। তো সেই কারণে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে অনেক ছেলেমেয়েরা আসছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে গণমাধ্যমে আমরা কিন্তু এর সত্যিকারের চিত্রায়নটা দেখছি না। আমরা যেটা গণমাধ্যমের শিক্ষক হিসেবে জানি যে গণমাধ্যম বেশিরভাগ ক্ষেত্রেই স্টিরিওটাইপকে রিইনফোর্স করে। এইখানে আমরা সেটি দেখছি যে তারা বলে আসছেন যে মানে এই যে একটা কৃত্রিম বিভাজন, এই তারা বলছেন সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধুমাত্র যোগ্য কিন্তু দরিদ্র ছাত্রছাত্রীরা যাবে, আর বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে যারা বেশি যোগ্য নয় কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা যাবে। কিন্তু এটা আসলে পুরোপুরি কিন্তু আমি বলবো যে একটা স্টিরিওটাইপ। আমাদের সময় এসছে এখন এই স্টিরিওটাইপের বিরুদ্ধে কথা বলার এবং এই উদাহরণগুলি দেওয়ার, যে কিভাবে আসলে সমাজের সর্বস্তরের মানুষ তাদের শিক্ষার প্রয়োজনে ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠাচ্ছে। আমি একটু যোগ করি যে সচিব মহোদয় যে তথ্যটা একটা দিলেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য, যে 61% ছেলে মেয়ে কিন্তু এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তার মানেই তো হচ্ছে যে তারা তো এক শ্রেণী থেকে তো আসছে না। তো এটাই আমার মনে হয় যে এটা আমাদের মনে রাখা উচিত যে এই যে একটা কৃত্রিম বিভাজন, এখান থেকে আমাদের সরে আসা উচিত। মানে
আমাদের জাতীয় পর্যায়ে আমাদের সরকারি বেসরকারি দুই ধরনেরই বিশ্ববিদ্যালয় দরকার। এখন চাহিদার উপরে নির্ভর করবে এটা কোন দিকে আমরা এটা বেড়ে উঠবে। জি, সচিব মহোদয় আগের প্রশ্নে বলছিলেন যে সরকারের কিছু পরিকল্পনার কথা, যে বেসরকারি খাতে যদি উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে আর কি করা দরকার সরকারের পক্ষ থেকে? আমরা প্রত্যেক জেলাতে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করব এবং আমরা আহ্বান জানাবো প্রাইভেট যারা আছেন তারা যেন এটা করেন। আমরাও সরকার থেকেও কিছু করছি, কিন্তু আমি মনে করি সরকার এবং বেসরকারি এইভাবে চিন্তা করা উচিত না। এই বিভাজনটা কিছুটা হয়তো মনের ভিতরে আছে। এটা একটা কারণ হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক পরে এসছে এবং আলাদা একটা আইন দিয়ে করা হয়েছে। কেন করা হয়েছে? তার কারণ এটা একটা কোনো জিনিস প্রথম করতে হলে কিন্তু একটা সুযোগ সৃষ্টি করতে হয়, একটা নার্চার করতে হয়, পরবর্তীকালে হয়তো এটা করতে হয় না। সেই কারণেই বেসরকারি কথাটা আসছে। যদি একই সাথে এটা হতো তাহলে হয়তো বিশ্ববিদ্যালয় বলতো, সরকারি বা বেসরকারি বলতো না, যেটা উন্নত দেশে বলতে শুনি না। বেশিরভাগ সবই কিন্তু বেসরকারি বলা যেতে পারে সেই অর্থে। আর একটা বিষয় হচ্ছে যে দেখুন, আমাদের 3 লাখ ছেলে মেয়ে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে কিংবা ডিগ্রিতে ভর্তি হচ্ছে, কিন্তু আমাদের 8 লাখ ছেলে মেয়ে প্রত্যেক বছর কিন্তু এইচএসসি পাস করছে। তাহলে 8 লাখের আরও 5 লাখ থেকে যাচ্ছে। কিন্তু আমাদের লক্ষ্য যে আমাদের অন্তত 20 লাখ এইচএসসি পাস করবে এবং এই 20 লাখই যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, সেটা আমাদের লক্ষ্য। তৃতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে তাদের স্থান করে দিতে হলে, যেটা আমি একটু আগেই বলেছি, যে কিছু ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় করতে হবে, যেটা মানে ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশনের মতো কাজ করে, সেটা করতে হবে। তবে আমাদের একই সাথে সরকার থেকে আমরা চিন্তা করছি যে কিছু ওপেন এডুকেশনাল রিসোর্স তৈরি করা দরকার টিচিং লার্নিংয়ের জন্য। কোয়ালিটি, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বললেন, এই কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য একটা বিষয় টিচারের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। সরকার থেকে আমরা চিন্তা করছি এই জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট করা দরকার শিক্ষকদের জন্য, একটা বিষয়। দ্বিতীয় আরেকটা, অর্থাৎ ক্যাপাসিটি বাড়ানো দরকার। তার কারণ শিক্ষকদের কোয়ালিটির পরেই কিন্তু শিক্ষার কোয়ালিটি নির্ভর করে। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে এডুকেশনাল রিসোর্স কি আছে। হয়তো ইংলিশে প্রচুর রিসোর্স আছে আমাদের, কিন্তু এর অনেক কিছুই কিন্তু লোকালাইজ এবং কন্টেক্সচুয়ালাইজ না। আমাদের জন্য লোকালাইজ এবং কন্টেক্সচুয়ালাইজ করা দরকার। সেটা করতে হলে একটা এফার্ট নেওয়া দরকার। আমরা হেকায়েপ নামের প্রজেক্টের অধীনে আমি এখন এখানে জয়েন করার পরে আমি বলছি আমাদের এই কাজ করতে হবে। তবে প্রথমেই টাকা পয়সার দরকার না, আমাদের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক যদি কিছু কন্ট্রিবিউট করেন, কিছু রিসোর্স তৈরি করেন, আমরা একটা সিস্টেম করে দিই, সেখানে যদি রাখেন, আমরা যদি OER বলতে পারি, ওপেন এডুকেশনাল রিসোর্স, তাহলে আস্তে আস্তে 2, 4, 5 বছর পরে দেখবো আমরা একটা বিশাল একটা রিসোর্স ভান্ডার গড়ে তুলেছি। এটা একটা বিষয়। আর বিশ্ববিদ্যালয় তো আপনারা জানেন যে হেকায়েপের অধীনে কানেক্টেড হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়গুলো হাই স্পিডের মাধ্যমে। একটু মাননীয় উপাচার্যকে বলবো, আমি যতদূর জানি যে আজকে আমরা একটা কাজ করেছি, কথা বলেছি, সিদ্ধান্ত, এটাতে শুধু সরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু কানেক্টেড হচ্ছে আর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু আজকে আমি প্রশ্ন করেছি, স্টিয়ারিং কমিটির আমরা মিটিং করেছিলাম, আমি বলেছি দেখুন আমরা এই প্রকল্পের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় কানেক্টেড করতে চাই। অনেকে অবশ্য প্রশ্ন করেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো তারা ইনকাম করেন, সুতরাং তারা ওখান থেকে কেন কানেক্টেড করে না, বা তারা তাদের ইচ্ছা মতো করবে বা না করবে তাদের ব্যাপার। কিন্তু আমি বলতে চাই না, সরকারের এখানে দেখার আছে, এগুলো কানেক্টেড হতে হবে। যদি কোয়ালিটি বাড়াতে হয়, যেটা ভিসি মহোদয় বললেন, সেখানে তাদের হাই স্পিড কানেক্টিভিটি থাকতে হবে। টিচিং লার্নিংয়ের সাথে আইটি ইনফিউজ করতে হলে, অর্থাৎ আরও মোর ইফেক্টিভ করতে হলে, তো সেখানে আমাদের কেন আমরা এই প্রজেক্ট থেকে করতে পারবো না? আমরা যখন রাস্তা করি তখন তো একটা সব সরকারি অফিস আদালতের জন্য রাস্তা করি না, বেসরকারি ব্যক্তির জন্য রাস্তা করি, তারা আসা যাওয়া করবে, নাগরিকদের জন্য রাস্তা করি। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো 61% ছেলে মেয়ে পড়ছে, তারা তো আমাদের নাগরিক, আমাদের ছেলে মেয়ে। তাহলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন কানেক্টেড করব না? অবশ্যই করব। সেটা আজকে আমি বলেছি, আপনারা চিন্তা করেন, নেক্সট মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব। তবে যদি এখানে রিসোর্স কনস্ট্রেন্ট আছে, যেসব বিশ্ববিদ্যালয়গুলো রিসোর্সফুল আছে সেখান থেকে তাদের রিসোর্স আমরা শেয়ার করতে পারি, শেয়ার করে সবাই কানেক্টেড হতে পারি, পরবর্তীকালে হয়তো তারা একজন আরেকজনকে অন্যভাবে সাহায্য করতে পারেন। অর্থাৎ এটা অনেক সময় ক্রস ফাইন্যান্সিংয়ের মতো হতে পারে। সেটা আমি সবাইকে চিন্তা করতে বলেছি যে আপনারা চিন্তা করেন। তো আমি যতদূর জানি যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এরকম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ফান্ড পেয়েছে, তো সেইটাতে কি ধরনের কাজ আপনারা করেছেন? উনি যে প্রকল্পের কথা বললেন। জি, আমি বলি যে স্যার যেটা বললেন যে হেক্যাপ প্রজেক্ট, যেটা হচ্ছে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, এটা ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে সরকারের একটা
খুবই আমি বলবো ভালো উদ্যোগ। এই প্রথমবার মতো ইতিহাসে এত টাকা বিলি করা হয়েছে বিশেষ করে গবেষণার ক্ষেত্রে। আর আমি গর্ব করে বলতে পারি যে ফার্স্ট রাউন্ডে 102টা প্রজেক্টের মধ্যে মাত্র 2টা প্রাইভেট ইউনিভার্সিটিকে দেওয়া হয়েছিল, আর ওই দুটোর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি প্রজেক্ট পেয়েছিল। আর ওটার প্রজেক্টের উদ্যোক্তা হচ্ছেন আমাদের ডক্টর জাকির হোসেন রাজু, যে ওটার মাধ্যমে আমরা সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ কিন্তু প্রতিষ্ঠিত করেছি। সেকেন্ড রাউন্ডে আবার কিন্তু চারটা বিশ্ববিদ্যালয় কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রায় 100-150টা প্রজেক্ট দেওয়া হয়েছে, ওটার মধ্যে 4টা প্রজেক্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খাতে এসছে। ওখানেও কিন্তু আমরা 2টা প্রজেক্ট পেয়েছি। এবার কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুল এবং সোশ্যাল সায়েন্স স্কুল দুটো স্কুলই কিন্তু ওরা খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কিন্তু ওরা সফল হয়েছে। আমরা যেমন একদম স্টেট অফ দি আর্ট ক্লাউড কম্পিউটিংয়ের উপরে একটা প্রজেক্ট, যেটা আমরা আশাই করিনি যে এটার ফান্ডিং হবে, কারণ এটা প্রজেক্টটা যখন সাবমিট করা হয় তখন আমিও একটু চিন্তায় ছিলাম যে এটা তো একেবারে একদম আমেরিকায় ইউরোপেও এখন এই কাজটা কিন্তু শুধুমাত্র আরম্ভ হয়েছে। কিন্তু আমি সত্যি বলবো যে আমি আনন্দিত এবং গর্বিত যে রিভিউ প্যানেল কিন্তু এটাকে মানে খুব ভালো চোখে দেখেছে, যে আমরা একদম সাদা মাটা কিন্তু প্রজেক্ট আমরা দেইনি, আমরা দিয়েছি এখন মানে একদম কাটিং এজ প্রজেক্ট, যেটা আমাদের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে একদম নতুন দিগন্তের দিকে। আমরা চাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা কম্পিউটিংয়ের দিক থেকে অন্তত কোনো দেশের তুলনায় কিন্তু পিছিয়ে থাকবে না। এ ব্যাপারে আমি একটু বলি, এই যে স্যার যেটা বললেন যে কানেক্টিভিটির ব্যাপারটা, এটা কিন্তু একেবারে আবশ্যক, এটা এসেনশিয়াল। আমাদের কানেক্টিভিটি, হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি না থাকলে কিন্তু আমরা বিশ্বের সাথে যে একটা যোগাযোগ, এখন মানে গবেষণার ক্ষেত্রটা এত বড় একটা ইস্যু হয়ে গেছে যে গবেষণা কিন্তু একটা বিলাসিতা না। আমি খুব জোরালোভাবে বলতে চাই যে অন্তত আইইউবির জন্য, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের জন্য গবেষণাকেই আমরা অগ্রাধিকার দেই। আর যদি আপনি যদি জিজ্ঞেস করেন যে আইইউবি অন্যান্য প্রতিষ্ঠান থেকে কিভাবে ভিন্ন, আমি বলবো এই একটা ব্যাপারে আমি বলবো যে আমরা গবেষণাকে অসম্ভব মানে গুরুত্ব দিচ্ছি। একদম গোড়া থেকে একটা ছাত্র একদম ফার্স্ট ইয়ার থেকে কিন্তু গবেষণায় ও লিপ্ত হওয়ার সুযোগ পাবে। আর ইনফ্যাক্ট আমরা এটাকে এনকারেজও করি। আর শুধু ছাত্র না, ছাত্র টিচার সবাই কিন্তু গবেষণার উপরে কিন্তু একটা ওদের যেমন টিচারদের পদোন্নতি কিন্তু পুরোপুরি গবেষণার উপরে নির্ভরশীল। আর আমরা চাচ্ছি যে গবেষণা অতপ্রতভাবে জড়িত হোক আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে। আর এটা যেটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ, জ্ঞান তৈরি হবে গবেষণার মধ্য দিয়ে। তো ডক্টর রাজু, আপনাকে যেরকম উপার্জন মধ্যে বললেন যে ওই ফান্ড থেকে আপনি কি ধরনের কাজ করেছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদে? আমরা 2012 সালে হেকেপ, যেটি হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট, এর আন্ডারে আমরা যে প্রজেক্টটা উইন করেছিলাম এটি হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা, সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ। তো সেটি কাজ শুরু করে আমরা গত 2 বছরে এই কেন্দ্রটি এখন একটি চেহারা পেয়েছে, আমাদের নিজস্ব মানে প্রাতিষ্ঠানিক কাঠামো দাঁড়িয়েছে, 7 জন গবেষক সেখানে কাজ করছেন ভিন্ন ভিন্ন প্রকল্প নিয়ে, এবং আমরা অনেকগুলো মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ করেছি। কিন্তু ফাইনালি গত আগস্ট মাসে আমরা একটা খুব বড় মাপের আন্তর্জাতিক সোশ্যাল সায়েন্স রিসার্চ কনফারেন্স করতে পেরেছি ঢাকায় এই আগস্ট মাসে 3 দিন ব্যাপী, যেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে, এবং আমাদের ইউজিসির প্রতিমন্ত্রী মহোদয় অধ্যাপক আজাদ চৌধুরী তিনি ছিলেন সমাপনী অনুষ্ঠানে, এবং বিখ্যাত ডাচ গবেষক উইলিয়াম ভ্যান সেন্ডেল উপস্থিত ছিলেন কি নোট স্পিকার হিসেবে। সব মিলিয়ে 64টি পেপার ওখানে প্রেজেন্ট হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গবেষকরা এসছেন, বাংলাদেশের বাইরে থেকেও প্রায় 10-12টি পেপার নিয়ে গবেষকরা এসছেন। জি, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে 16তম সমাবর্তন নিয়ে আপনি যদি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি যেটা বলবো যে কোনো সমাবর্তন কিন্তু একটা আশার একটা ক্ষেত্র, জি, যে এখানে একটা সমাপ্তি হচ্ছে আর একটা আরম্ভ হচ্ছে। তো আমি যেটা আমাদের ছাত্রদেরকে যেটা বলতে চাই যে আমরা আইইউবি থেকে আমরা কি চাই ওদের জন্য, আমরা অবশ্যই চাই যে পেশাগত সফলতা তো ওদের হবে, এটা আমরা কামনা করি, কিন্তু ওরা যাতে মানে সর্বাঙ্গিকভাবে যে মানুষ যাতে হতে পারে, সেটাই হচ্ছে আমাদের মূল শিক্ষানীতি লিবারাল আর্টস এডুকেশনের যে মানে প্রাপ্তিটা, যে কিভাবে আমি বিশ্ব নাগরিক হতে পারবো, কিভাবে আমি সমাজের প্রতি আমার কি দায়িত্ব আছে। আমি আশা করি যে ওরা যে 4 বছর এখানে কাটিয়ে গেল, ওরা অন্তত
অতটুকু কিন্তু অনুভব করতে পেরেছে যে শুধু পেশাগত যোগ্যতা মেধা কিন্তু যথেষ্ট না। যারা ওদের থেকে কম প্রিভিলেজ, যাদের মানে যারা ওদের মতো সুযোগ পায়নি, যেমন স্যার বললেন মাত্র 40 লক্ষ বাচ্চা জন্মায়, কিন্তু মাত্র 3 লক্ষ কিন্তু এই উচ্চশিক্ষা অর্জন করার সুযোগটা পায়। সবসময় আমি চাইবো যে ওরা ওটা কিন্তু মনে রাখবে যে ওদের যে এটা একটা বিরল যে একটা সুযোগ ওরা পেয়েছে, আর এই সুযোগটাকে ওরা যাতে কাজে লাগিয়ে একটা বিশ্ব নাগরিক হিসাবে মানুষের মানে ভালো করার জন্য যে ওরা যাতে চেষ্টা করে, এই কামনা করেই কিন্তু এই কামনাটাই আমি চাইবো ওদের জন্য। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ এই বিষয়ে কথা বলবার জন্য, আসবার জন্য। প্রিয় দর্শক, আমরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের 16তম সমাবর্তনের সাফল্য কামনা করছি। আজকের আলোচকরা যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের 50% মানুষকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। সেটা কেবল সরকারি বিশ্ববিদ্যালয় কিংবা কেবল বেসরকারি বিশ্ববিদ্যালয় পারবে না, এবং সরকারি এবং বেসরকারি এই যে দ্বিবিভাজন, এখান থেকে বেরিয়ে এসে সবাই যদি আমরা একযোগে কাজ করি তাহলে হয়তো এরকম একটি জায়গায় আমরা আমাদের দেশকে পৌঁছাতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি দেখবার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন।